আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্রিপ্টো দাদা হিয়ার। আজকে যে কথাগুলো বলবো এগুলো খুবই ক্লোজ টু মাই হার্ট। আপনারা জানেন আমি ডাটা অ্যান্ড ইনফরমেশনে বিশ্বাসী। ইমোশনস অলওয়েজ সাইডে রাখতে হয়, বাট এইবারের বিষয়টাতে একটু ইমোশনাল হয়েই কথা বলছি এবং ভিডিও বানাচ্ছি। আপনাদের প্রচুর ইনবক্স আমার পেজের ওয়ালে অন্যান্য গ্রুপে এই বিষয়ে জানতে চাচ্ছিলেন। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, উই আর গোয়িং টু টক অ্যাবাউট মেধা ভার্সেস কোটা, বাট আপনাদেরকে একটু অ্যালার্ট করতে চাচ্ছি। সো আপনারা দেখতে পাবেন যে ঢাকা শহর এবং বাংলাদেশের অনেক জায়গায় এরকম গাড়ি কিন্তু ডিপ্লয় করা হয়ে গেছে। দে আর ক্যারিং আ রেডিও সিগন্যাল, যেগুলো আপনাদেরকে আপনাদের নেটওয়ার্ক থেকে বঞ্চিত করছে। দে আর সিগন্যাল জ্যামার্স। সো এই গাড়িগুলো যদি দেখতে পাবেন রাস্তায় রাস্তায়, এগুলো থেকে সাবধানে থাকবেন। আপনাদের যদি কোনো ট্রেড ওপেন থাকে, অবশ্যই স্টপ লস দিয়ে রাখবেন, টেক প্রফিট দিয়ে রাখবেন, অথবা সিচুয়েশন কন্ট্রোলে আসা পর্যন্ত ট্রেড থেকে বিরত থাকেন। বিকজ দেয়ার ক্যান বি আ ব্ল্যাক আউট দ্যাট ক্যান হ্যাপেন উইদিন দ্য কান্ট্রি, যেখানে আপনার ইন্টারনেট ডিসরাপশন হতে পারে। এখন ইস্যুটা হচ্ছে দুই ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। সবসময় বলি গোলের দিকে চোখ রাখতে আর নয়েজ ইগনোর করতে। এখন আপনাদের গোল হচ্ছে কোটাটাকে রিফর্ম করা, সংশোধন করা, এবং যাতে করে মেরিটকে প্রাধান্য দেয়, মেধাকে প্রাধান্য দেয়। বাট এখানে আপনারা সাবজেক্টের থেকে অবজেক্ট নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছেন। অবজেক্ট হচ্ছে আপনার গভর্নমেন্ট কি বলল, তাদের নেতারা কি বলল, তাদের চেলাপেলারা কি করছে, সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন। সো আমাদের সবসময় গোল রাখতে হবে আইজে, সো দ্যাট আমরা আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে কোটা রিফর্ম। সো অলওয়েজ আইজ অন দ্য গোল, ইগনোর দ্য নয়েজ। নয়েজকে বারবার ইগনোর করতে বলি বিকজ দিস ক্যান সিম্পলি বি আ ডিস্ট্রাকশন কি হতে পারে? আমরা কিছুদিন আগে জেনেছি যে দের ইজ আ ভেরি বিগ রেলওয়ে দ্যাটস গোয়িং টু বি ইউজড উইথ আর নেইবারিং কান্ট্রি। সেটা যদি হয়ে থাকে, সেটাকে কিন্তু কিছুটা ধামাচাপা হয়ে যাচ্ছে এটার কারণে। আমরা খুবই ইমোশনাল একটা জাতি। আমরা কিছুদিন আগে যে পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে অনেক মাতামাতি করলাম, সেগুলো এখন সব বাদ, এখন এটা নিয়ে আমরা লাফাচ্ছি। সো এইটা নিয়ে যদি আমাদের লাফাতে হয়, মেক শিওর যে ফোকাসটা যেন ঠিক থাকে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু চায়না ভিজিট করেছিল কিছুদিন আগে। ওই ট্রিপটা থেকে কিন্তু একদিন আগেই চলে আসছে। দ্য ট্রিপ ওয়াজ নট ভেরি সাকসেসফুল। আমাদেরকে যেসব সময় দেওয়ার কথা, আমরা যেসব ফ্যাসিলিটিস চেতে গিয়েছি, সেগুলো কিন্তু আমরা পাইনি। সো দিস ইজ গোয়িং টু এফেক্ট দ্য ইকোনমি ইন দ্য লং রান। এগুলাকে খেয়াল করতে হবে। দিস হোল থিং ক্যান জাস্ট বি নয়েজ। একটু মনোযোগ দিবেন। এখন আসেন কোটা নিয়ে যাতে এত সমস্যা। কোটা ইজ সিম্পলি অ্যান অ্যালোকেশন, অথবা একটা ফিক্সড শেয়ার একটা ফিক্সড গ্রুপকে দেওয়া হয়। সো কোটা ইজ নট অলওয়েজ ব্যাড। যখন আমাদের ফ্যাক্টরি শুরু হয় 1983 সালে, তখনও কিন্তু বাংলাদেশের উপর কোটা প্রয়োগ করেছিল। সো ধরেন আমাদের ফ্যাক্টরি এবিসি ফ্যাক্টরি, আমরা প্রতি বছর 10 লাখ শার্ট এক্সপোর্ট করতে পারবো। তখন যদি আমাদের 10 লাখের উপরের শার্ট এক্সপোর্ট করতে হতো, তখন আরেকটা ফ্যাক্টরির কোটা আমাদের কিনতে হতো পয়সা দিয়ে, XYZ। তাতে কি হতো? XYZ কোনো কিছু না করেই, কোনো কিছু প্রডিউস না করেই আমাদের কাছে তাদের কোটার লিমিটটা সেল করতো। সো দিস ইজ হাউ দ্য ইন্ডাস্ট্রি গ্রু। সো কোটা ইজ নট অলওয়েজ ব্যাড। ফর এক্সাম্পল আরেকটা দিচ্ছি আপনাদেরকে, ক্যানাডাতে কিন্তু কোটা আছে। অর্থাৎ আমরা প্রথমে আমাদের যত সকল স্টুডেন্ট আছে তাদেরকে আমরা পড়াবো ইউনিভার্সিটিতে, তারপর আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আনবো। তো সেটাও করার জন্য তারা কি করেছে? ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফ্রম সাউথ ইস্ট এশিয়া তারা প্রতি বছর 1.5 লাখ করে অন্টারিও প্রভিন্স আনতেছে। সো এগুলাও মাথায় রাখতে হবে। এখন যদি পাবলিক সেক্টরের জবের ক্ষেত্রে কথা বলতে চান, তাহলে কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের যতগুলো এশিয়ান কান্ট্রি আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, সবগুলারই কিন্তু এই কোটা সিস্টেম আছে। রিজার্ভেশনের সিস্টেম বলে, বাংলাদেশে কোটা সিস্টেম বলে, বাট আলটিমেটলি তারা কিছু কিছু গ্রুপকে, আপনি মহিলা বলেন, ডিসেবলড বলেন, মাইনরিটিস বলেন, ঠিক আছে, এদেরকে কিন্তু তারা অবশ্যই প্রাধান্য দেয়। এটা সব দেশেই মোটামুটি কিছু না কিছু আছে। এখন চলে আসেন বাংলাদেশের কোটায়। বাংলাদেশের কোটা কিভাবে ভাগ করা? আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ ডিসেবলড বলতে পারেন, তারা মাত্র 1% পাচ্ছে। মাইনরিটিসদেরকে 5%, ওমেনদেরকে 10%, রুরাল ডিস্ট্রিক্টে জেলাতে দিচ্ছে 10%, ফ্রিডম ফাইটার্সদেরকে 30%, আর 44% দিচ্ছে মেধা দিয়ে। দিস ইজ আউটরেজাস। এটা কোনো কান্ট্রির ডিভিশন হতে পারে না। আপনি যদি এটাকে টোটাল অ্যাড করে দেখেন, আমরা কিন্তু মোর দেন 56% খেয়ে ফেলছি। সো আ কান্ট্রিজ শুড বি রান বাই দ্য ট্যালেন্টেড পিপল। এই কারণেই দেখা যাচ্ছে যারা পিপল হু আর ট্যালেন্টেড, তারা কিছু পয়সা বানাতে পারলেই দেশ থেকে উদাও হয়ে যাচ্ছে, রাইট? সো দিস ইজ সামথিং দ্যাট দ্য গভর্নমেন্ট শুড 100% টেক ইন্টু কনসিডারেশন, যে অবশ্যই যদি আমি আমার ট্যালেন্টকে দেশে রাখতে চাই, আমার দেশের ফিউচার জেনারেশনদেরকে উন্নত করতে চাই, তাহলে অবশ্যই ট্যালেন্টকে প্রায়োরিটি দিতে হবে। এখন আসেন আমার কেন এই লজিকটাকে বারবার ফ্লড লাগে। তো যারা মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার্স,
ধরেন তাদের যুদ্ধের সময় তাদের বয়স ছিল 18 থেকে 20 বছর, রাইট? এই নিচে হলে তারা কিভাবে এত বড় বড় রাইফেল বলেন বা মেশিন গান বলেন এগুলো কিভাবে চালাবে? সো ধরে নিলাম তাদের বয়স যদি 18 থেকে 20 বছর হয়ে থাকে, তাহলে কিন্তু বাই নাও আমাদের স্বাধীনতার 52 ইয়ার্স হয়ে গেছে, তাদের বয়স এখন 70 বছরের উপরে এবং তারা আইদার মারা গেছেন অথবা হ্যাপিলি রিটায়ার্ড। আমার বড় মামা, আমার বড় কাকা দুজনে কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, একজন বীর প্রতীক, সে কিন্তু মারা যাওয়ার পরও তারা কিন্তু এখনও তাদের সাবসিডিজ পাচ্ছে অ্যান্ড রেশন পাচ্ছে, রাইট? ভাতা যেটাকে বলেন, ভাতা বলেন, এবং রেশন থেকে যেসব ফুড আইটেমস থাকে সেগুলো তারা পাচ্ছে। সো দিস ইজ সামথিং দ্যাট ইজ স্টিল গোয়িং অন। সো তার উপরে যে কোটা দিতে হবে আলাদা তাদের ছেলেদেরকে, তাদের নাতিপুতিদেরকে, ইট মেক্স নো সেন্স। তারপরও লজিকটা নিয়ে আগাতে থাকি। ধরলাম তাদের বয়স 70, তাদের বয়স যদি 70 হয়ে থাকে আজকের দিনে, তাহলে তাদের ছেলেপেলের বয়স ধরলাম 20 বছর ছিল, আর 10 বছর পরে তাদের বাচ্চা হয়েছে। সো দে আর অল অফ দের চিলড্রেন আর অ্যাবাভ দ্য এজ অফ 40। ডাটা ফলো করি, বারবার বলি ডাটা দিয়ে মিলান। তো তাদের বয়স যদি 40-এর ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এখন না চেষ্টা করছে কোনো ইনস্টিটিউশনে ঢোকার জন্য, না চেষ্টা করতেছে কোনো চাকরির আবেদনের জন্য, তারা অলরেডি সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। সো দে শুড বি ফাইন অ্যান্ড হ্যাপি। সো ফ্রিডম ফাইটার্সদেরকেও আমরা টেক কেয়ার করলাম, আমরা চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্সদেরকেও টেক কেয়ার করলাম। এখন চলে আসতেছে ফ্রিডম ফাইটার্সদের নাতিপুতিদেরকে নিয়ে। ইট ডাজ নট মেক এনি সেন্স। সো আমরা কয়টা জেনারেশন অফ ফ্রিডম ফাইটার্সদেরকে সাপোর্ট দিতে হবে? আমার ফ্যামিলিতে, আমার রক্তের সাথে কিন্তু ফ্রিডম ফাইটার্সরা জড়িত। তারপরে এই কথাটা বলছি বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইফ আ কান্ট্রি হ্যাজ টু গো ফরওয়ার্ড, মেধাকে প্রাধান্য দিতে হবে। ইউর স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ ইউর কান্ট্রি। সো ধরে নিলাম যেভাবে আছে এটাকে যদি আমরা রিফর্ম করতে পারি, ইফ দে কাম টু দ্য টেবল, তাহলে আমার ধারণা সামথিং লাইক দিস ইজ ওকে। আমি হলে পার্সোনালি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের উপরে তাদের ফ্যামিলিরা ডিপেন্ডেন্ট হয়, তাদের উপর যেহেতু ডিপেন্ডেন্ট হয় তাদের ইনকামের সোর্স একটা দরকার হয়, দে ক্যান বি ইনক্রিজ টু 5%। ঠিক আছে? মাইনরিটিস অবশ্যই তারা আমাদের দেশের একটা মাইনরিটি সেকশন হিসেবে থাকে, তাদেরকেও 5% দেওয়া যেতে পারে। আমাদের রুরাল ডিস্ট্রিক্ট জেলা থেকে অবশ্যই 5% দেওয়া যেতে পারে। অ্যান্ড দেন আমি কিন্তু ওয়েমেনদেরকে বাদ দিয়ে দিছি। দেখেন, আমি ওয়েমেনদেরকে আলাদা ক্যাটাগরি দেই নাই, বিকজ আলটিমেটলি আপনি দেখেন আমরা অলওয়েজ বলি ওয়েমেন আর ইকুয়াল টু ম্যান, ম্যান অ্যান্ড ওয়েমেন হ্যাভ ইকুয়াল রাইটস। আমরা কিন্তু এখন দোনো লিঙ্গই একই সাথে একই স্কুলে একই টিচারের আন্ডারে পড়ছি। সো দে শুড নট হ্যাভ এনি এক্সট্রা ফেসিলিটিস, সিম্পল অ্যাজ দ্যাট। সো 5% ফ্রিডম ফাইটার যেটা বলছি, দিস হ্যাজ টু বি কন্ডিশনাল। এটা যদি থাকে থাকবে, এটা না থাকলেও কোনো সমস্যা নাই, বাট মিনিমাম মেরিট হ্যাজ টু বি 80% ফর আ কান্ট্রি। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। মাই ফোকাস ইজ 80%। দিস 20% আপনারা যেভাবে খেলতে যাচ্ছেন খেলেন, দিস শুড নট ম্যাটার ফর দ্য মেজরিটি অফ দ্য পিপল। এখন যেটা বলছিলাম, কন্ডিশন যেটা দিতে চান ওই 5%-এর জন্য, তাহলে কি থাকবে? এখানেও কিন্তু অনেক কন্ডিশন থাকবে। ফর এক্সাম্পল, ফ্রিডম ফাইটার্সদেরকে 100% যাচাই বাছাই করবেন। ফ্রিডম ফাইটার্সরা নিচ্ছে, ফ্রিডম ফাইটার্সের ছেলেমেয়েরা নিচ্ছে, বা তাদের নাতিপুতিদের এই বেনিফিটটা দেওয়ার প্রয়োজন মনে করি না। তারপরে যদি তাদেরকে 5% অ্যালোকেশন দিয়ে থাকেন, উইচ ইজ ভেরি মিনিমাল, সেখান থেকেও মনে রাখতে হবে যাতে কোনো ভেকেন্ট সিটস না থাকে। অর্থাৎ যদি কোটা ফুলফিল না করতে পারে কিছু স্পেশাল সিটস, তাহলে মেধা দিয়ে জানি ওই সিটগুলা ফুলফিল করা হয়, ভেকেন্ট থাকতে পারবে না। আর এই সিস্টেমটা জানি অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে হয়। দিস ইজ সামথিং, এটা আমাদের কান্ট্রি স্ট্রাগল করছে ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। সো এটা মনে হয় না খুব শিগগিরই এটা সলিউশনে আসবো। অলরাইট, এখন দেখেন আপনাদেরকে জাগতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, বিকজ দিস পোস্টার আমার খুব অ্যাটেনশন ক্যাচ করছে। ইফ দ্য সিটিজেন্স ওয়ার এডুকেটেড, ইট কুড বি আ রিয়েল প্রবলেম ফর লিডার্স। দিস ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল মেসেজ। সো আপনাদের অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে অ্যান্ড কাজে লাগাতে হবে। ইফ ইউ ফাইট উইথাউট গেটিং ডিস্ট্র্যাক্টেড অ্যান্ড ইগনোরিং দ্য নয়েজ, আপনারা কিন্তু আপনাদের টার্গেটে পৌঁছাতে পারবেন। না হলে আপনারা যদি এদিক ওদিক নিয়ে লাফালাফি করেন বেশি, তাহলে কিন্তু আপনাদের গোল থেকে সরে আসবেন। এখন আসেন সলিউশন নিয়ে। আমাদের সাবজেক্টটা কি ছিল? ঘুরায় ফিরায় কোটা রিফর্ম। সো কোটাটাকে রিফর্ম করতে হবে, বিকজ আমাদের ফিউচার জেনারেশনকে সাপোর্ট করতে হবে। এরা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে, পাবলিক ইউনিভার্সিটিতে বছরের পর বছর দিয়ে পড়ছে। তো তারা যদি সেখান থেকে মেধা নিয়ে বের হয়, তাদেরকে অবশ্যই একটা গভর্নমেন্টের দায়িত্ব চাকরির ম্যানেজ করে দেওয়া। আলটিমেটলি আমরা সবসময় ক্রিপ্টোতে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে কথা বলি। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ভ্যালু দ্য মেরিট। তাহলেই আমাদের ইকোনমিকে বলেন দেশের সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রোথ বাড়বে। সো বারবার বলছি, ফোকাস অন দ্য গোল। কিছু জিনিস নিয়ে আমার আপনাদের সাথেও সমস্যা, সেটা হচ্ছে আপনাদের স্লোগান ইউসেজ ইজ নট সামথিং দ্যাট আই পার্সোনালি লাইক, বাট আই আন্ডারস্ট্যান্ড। এখন চলে আসি অবজেক্টে। যেমন আপনারা ফোকাস করছেন মেইনলি অবজেক্ট গভর্নমেন্টের দিকে। এখন গভর্নমেন্টের যেই হেড,
ওনার যদি ভুলবশত হোক বা যেই কারণেই হোক, উনি যখন ক্যাটাগরাইজ করে ফেলে দুইটা ক্যাটাগরিতে, ওয়ান ইজ আ ফ্রিডম ফাইটার অ্যান্ড দি আদার ইজ আ ট্রেটার, এই ওয়ার্ডটা আপনারা খুবই লাইটলি নিয়ে নেন মুখের ভিতরে, সেই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না। দ্য ওয়ার্ড ইজ রাজাকার, আই উইল অনলি সে ইট ওয়ান্স, আর ঠিক আছে। সো আপনারা যেটা বারবার এটাকে ইউজ করছেন, এটা কিন্তু উচিত না। আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু সিভিলাইজ সোসাইটি। যদি একটা রাস্তার কুকুর এসে কামড় দেয়, আমি কিন্তু কখনোই সেই কুকুরটাকে কামড় দিব না, রাইট? বিকজ আমাদের প্যারেন্টস এর থেকে আরো ভালো শিখাইছে। সো ওয়াই would you make those dirty R-word slogans and go forward with it? It is something that I have a problem with you. এখন আসেন, গভর্নমেন্ট কিন্তু ডিএসকেলেট করতে পারতো। গভর্নমেন্ট ডিএসকেলেট না করে উল্টা তারা পুলিশ পাঠাই দিচ্ছে, রাইট পুলিশ পাঠাই দিচ্ছে, তারপরে তাদের যে স্টুডেন্ট কাউন্সিল বডি আছে, ছাত্রলীগ, দে আর ডুইং ডিস্ট্রাকশন অন দ্য স্টুডেন্ট বডিজ। এগুলা 100% অন্যায় হচ্ছে। সো আ গভর্নমেন্ট শুড বি ফেয়ার অ্যান্ড বাই দ্য পিপল ফর দ্য পিপল যদি হয়ে থাকতো, ওনারা ডিএসকেলেট করতো, মিস্টেক স্বীকার করতো, বলতো যে জানাচ্ছি, আমরা মনিটর করছি, ফিডব্যাক দিব এবং এইটার একটা সলিউশন আমরা আসবো। আপনাদের প্রোটেস্টটাকে শুনতো, সিভিলাইজড রাখতো এবং উই উড রিচ আ সলিউশন টুগেদার। সো আপনারা অবজেক্টে ফোকাস না দিয়ে কে কি বললো, কে কি করলো, ওই মারামারি কাটাকাটি, এই আর ওয়ার্ডটা এত নর্মাল বানায় ফেলা, আপনাদের ফিউচার জেনারেশন কিন্তু এই ভিডিওগুলো দেখবে। সো এগুলোকে এত নর্মাল না বানায় ফেলে ফোকাস অন দ্য সাবজেক্ট, মেক শিওর যে আমরা কোটাটাকে রিফর্ম করতে পারি, আমরা আমাদের টার্গেটটাতে যেতে পারি। মুভিং ফরওয়ার্ড, আপনাদের প্রতিটা লাইফ ম্যাটার করে, রাইট? সো ডু নট ডু সামথিং দ্যাট উইল এফেক্ট ইউর ফ্যামিলি। ইফ ইউ ডাই বাই এনি চান্স, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে গেলেন। বাট আপনি যাদেরকে রেখে যাচ্ছেন, দে উইল সাফার ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইভস। সো ডু নট জাস্ট গো ইন টু প্রোটেস্ট ওয়ে দেয়ার ফাইটস হ্যাপেনিং। অফকোর্স গো ফর প্রোটেস্ট, বাট সিভিলাইজড ম্যানার, ঠিক আছে? সো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সিভিলাইজ প্রোটেস্ট হয় না। বাট আপনাদের খেয়াল আপনাদেরকেই রাখতে হবে। নোবডি, আপনি আপনাদের বড় বড় ইনফ্লুয়েন্সার বলেন, বড় বড় লিডার বলেন, কেউই আপনাদেরকে এখান থেকে বাঁচাবে না। সো আপনাদের রাইট ফাইট করে আপনাদেরই আদায় করতে হবে। বাট সেফটি ম্যাটার্স অ্যান্ড ইউর লাইভস ম্যাটার, বিকজ আলটিমেটলি আপনারাই আমাদের ফিউচার। আপনাদেরকেই লিড করতে হবে আমাদেরকে, সো দ্যাট উই ক্যান গ্রো অ্যান্ড প্রসপার। লাস্টে বলবো আমার হাম্বল ওপিনিয়ন, আই জেনুইনলি লাভ মেরিট। আলটিমেটলি এটাই আমাদের পতাকা, রাইট? মেরিট। সো মেরিট হওয়া উচিত 100%। মেরিট ইজ ট্যালেন্ট। মেরিট শুড বি দ্য অনলি ওয়ে সামবডি শুড গো ফরওয়ার্ড অ্যান্ড সিকিউর আ জব। অ্যাবাভ অল, ডারউইন বলে গেছে কি, দ্য থিওরি কি ডারউইনের, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সো অলওয়েজ যে ফিট সেই সার্ভাইভ করবে। সো আই personally think that it should be 100% merit, but I'm willing to negotiate because ultimately it's a political environment, and যা বারবার বলেছি, গ্লোবালি প্রতিটা স্টেপ বাংলাদেশের নিলে আমাদের অ্যান্সার করতে হয়, কৈফিয়ত দিতে হয়। তো ডেফিনেটলি সব কিছু টেবিলে রেখে, মাথায় রেখে, we have to reach a solution which is workable for all the students and the economy. All right guys, thank you so much. Allah Hafiz. Assalamu alaikum.